বরাক উপত্যকায় কোনো চাকরি বাকরি নেই। বরাক উপত্যকার ভারী শিল্প প্রতিষ্ঠান, পাঁচগ্রাম পেপার মিল বন্ধ হয়ে আছে, বরাক উপত্যকার সুগার মিল বন্ধ হয়ে আছে, বরাক উপত্যকায় কোনো ধরনের শিল্প প্রতিষ্ঠান নেই। এই পর্যায়ে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি। আমাদের রাস্তাঘাট খারাপ, যোগাযোগ ব্যবস্থা খারাপ, শিলচর শিলং রাস্তা 10টার সময় বন্ধ থাকে। এই বরাক উপত্যকাকে 75 বছর ধরে লুট করে এসেছে এবং এই সময় আমরা দেখতে পেরেছি বর্তমান আসাম সরকার বরাক উপত্যকাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করে বরাক উপত্যকাকে একটা কলোনি বানিয়ে দিয়েছে, বরাক উপত্যকাকে উপনিবেশ বানিয়ে দিয়েছে। সুতরাং আমাদের এমন মানুষ চাই বরাক উপত্যকা, যিনি সংসদে গিয়ে তার আওয়াজ তুলে ধরতে পারেন, তিনি সংসদে গিয়ে তার বক্তব্য পেশ করতে পারেন। এবং আমরা এবার সৌভাগ্যবান যে আমরা করিমগঞ্জ সমষ্টিতে এবার হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে পেয়েছি। আপনারা সকলেই জানেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কোনো অপরিচিত ব্যক্তি নন। তিনি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী, তিনি করিমগঞ্জ ল কলেজের প্রিন্সিপাল ছিলেন। তিনি বিগত 40 বছর ধরে বরাক উপত্যকার স্বার্থে কথা বলে আসছেন এবং আমরা কোনো কংগ্রেসের কর্মী হয়ে এখানে আসিনি। আমাদের কংগ্রেস দলের সাথেও কোনো সম্পর্ক নেই। আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে আসছি। আপনারা জানেন যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সমর্থনে শুধুমাত্র কংগ্রেস নয়, বিভিন্ন দল সংগঠন, সিভিল সোসাইটি, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য থেকে শুরু করে বুদ্ধিজীবীরা আজকে একত্রিত হয়েছেন। আজকে বরাকের মুসলিম জনতা একত্রিত হয়েছেন, আজকে বরাকের একত্রিত হয়েছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে নির্বাচিত করার জন্য। এতদিন পর আমরা এমন এক নেতাকে পেয়েছি যিনি বলিষ্ঠ আওয়াজ, বলিষ্ঠ কণ্ঠ, মেরুদণ্ড সোজা রেখে তুলে ধরতে পারবেন। আমরা যে সব প্রতিনিধিদের এখান থেকে নির্বাচিত করেছিলাম বিরোধীর নামে, বিরোধী দল থেকে, সেই সব নির্বাচিত জনপ্রতিনিধিরা দালালের ভূমিকা, চাটুকারিতার ভূমিকা পালন করেছে। আমাদের যেসব ন্যায্য দাবি, আমাদের যেসব ন্যায্য কথা, সেই কথা তারা তুলে ধরতে পারেনি। তারা পদলেহন করেছে এবং এখনো পদলেহন করে যাচ্ছে। সুতরাং বিজেপি এবং ইউডিএফ এর এই সাম্প্রদায়িক রাজনীতি, মানুষকে বিভেদ করার রাজনীতি, মানুষের মধ্যে বিভাজন টেনে দেওয়ার রাজনীতি, ধর্মে মানুষকে বিভেদ করে দেওয়ার রাজনীতি, মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার রাজনীতি, মানুষ ভাষায় বিভাজিত করার রাজনীতি, এই রাজনীতির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই কাটলিছড়ার একটা ঐতিহ্য আছে আমরা জানি, এবং এই কাটলিছড়ার থেকেই গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে আমাদের বলিয়ান করতে হবে। আমাদের হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর মতো ব্যক্তিকে নির্বাচিত করে পাঠাতে হবে যাতে আমাদের আওয়াজ তিনি তুলে ধরতে পারেন। মনে রাখবেন, এই নির্বাচন কোনো বিজেপি এবং কংগ্রেসের নির্বাচন নয়, আমাদের অস্তিত্বের নির্বাচন। এই নির্বাচন দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম, এই নির্বাচন বরাক উপত্যকার অস্তিত্বের সংগ্রাম। আমাদের সিটিজেনশিপের নামে, আমাদের নাগরিকত্বের নামে কিরকম প্রহসন করা হয়েছে। নাগরিকত্ব দেয়নি, এখন মুখ্যমন্ত্রী দাবি করছেন 1951 দিয়ে আবার এনআরসি করা হবে। এই এনআরসিতে কত মানুষের মৃত্যু হয়েছে, এই এনআরসি প্রক্রিয়ায় কত মানুষ নিজের শরীরে আগুন দিয়ে মরেছেন, কত মানুষ আত্মহত্যা করেছেন, তার নিয়ন্ত্রণ নেই। জায়গা জমি বিক্রি করে, ঘর বাড়ি বিক্রি করে মানুষের জীবন জীবিকা শেষ হয়ে গেছে এই এনআরসিতে নাম উঠানোর জন্য। এবং এই সরকার বলছে 1600 কোটি টাকা শেষ করে এখন আবার বলছে যে এনআরসি পুনরায় হবে এবং 1951 ভিত্তিবদ্ধ করা হবে। উগ্র অসমীয়া জাতীয়তাবাদের চাটুকার এই সরকার আজকে বলছে যে বাঙালির কোনো অস্তিত্ব নেই, আমরা খিলঞ্জিয়াদের স্বার্থ সুরক্ষিত করব। কে খিলঞ্জিয়া? তাহলে বরাক উপত্যকার বঙ্গবাসীরা কি খিলঞ্জিয়া নয়? বরাক উপত্যকার এখানে হিন্দু মুসলমান আজকে হাজার হাজার বছর ধরে বসবাস করছেন, তারা বলছে যে তারা খিলঞ্জিয়া নয়। আমরা কি অসমীয়া জাতীয়তাবাদীদের পদলেহন করব? আজকে অসম চুক্তি বাস্তবায়িত করার কথা বলা হচ্ছে যে 100% সংরক্ষণ করে দেওয়া হবে অসমীয়া জনগোষ্ঠীর জন্য। তাহলে বাঙালি কোথায় যাবে? বাঙালির অস্তিত্ব কি হবে? বরাকবাসীর অস্তিত্ব কি হবে? চাকরি বাকরির ক্ষেত্রে আমরা ইতিমধ্যে দেখেছি মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি অসমীয়াদের স্বার্থ সুরক্ষিত করছি, ডিলিমিটেশনের মাধ্যমে খিলঞ্জিয়াদের স্বার্থ সুরক্ষিত হয়েছে, আমার লুঙ্গি দুটির ভোট লাগে না, এই সব মন্তব্য তিনি করছেন। একজন